2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিলের 48 ধারা অনুযায়ী এই আইনের অধীনে তথাকথিত সরল বিশ্বাসে কৃত কোনো কাজের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে বা হবার সম্ভাবনা থাকলে তার জন্য কর্তৃপক্ষ বা উহার চেয়ারম্যান, কোনো সদস্য, কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দেওয়ানি, ফৌজদারি মামলা রুজু বা অন্য কোনো আইনগত কার্যধারা গ্রহণ করা যাইবে না। এই ধারার ব্যাখ্যায় সরল বিশ্বাস বলতে অবহেলার সাথে করা হোক কিংবা না হোক, প্রকৃতপক্ষে সততার সাথে করা হলে কোনো কিছু সরল বিশ্বাসে করা হয়েছে বলেই গণ্য হবে। এই বিলে এমন একটা ধারা রাখা হচ্ছে যখন গত এক যুগে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এই ধারার সুযোগ নিয়ে যে কেউ এখন সরল বিশ্বাসের তত্ত্ব ব্যবহার করে দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত থাকতে পারবে। শুধু তাই না, আইনের ধারার ব্যাখ্যায় অবহেলাজনিত পদক্ষেপকেও সরল বিশ্বাসের অন্তর্ভুক্ত করার মাধ্যমে বন্দর কর্মীদের অদক্ষ হতে উৎসাহিত করা হয়েছে বলে আমার মনে হয়। এসব কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায় বিচার পাবার পথ রুদ্ধ করা হয়েছে স্পষ্টভাবে সংবিধানের সাথে, যেটা সাংঘর্ষিক। 2018 সালের সেপ্টেম্বরে টিআইবি মংলা বন্দরের দুর্নীতি নিয়ে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে। টিআইবির অনুসন্ধানে দেখা গেছে সব নথিপত্র ঠিক থাকলেও মংলা বন্দর দিয়ে পণ্য আমদানি রফতানিতে ঘুষ দিতে হয় ব্যবসায়ীদের। আমদানি পণ্যের প্রতি চালানের বিপরীতে শুল্কায়নের জন্য মংলা কাস্টম হাউসের বিভিন্ন স্তরে ঘুষ দিতে হয় 35,700 টাকা। পণ্য ছাড় করাতে 6,000 থেকে 7,200 টাকা পর্যন্ত ঘুষ লাগে। এছাড়া বন্দরে প্রতি জাহাজ আগমন বহির্গমনে কাস্টমস হাউসে 8,350 টাকা এবং বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের 21,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই হিসাব সব কাগজপত্র ঠিক থাকার পর, আর কাগজে সমস্যা থাকলে কি ধরনের ঘুষ আদান প্রদান হয় সেটা সহজেই অনুমান করা যায়। দেশের আর সব সেক্টরের মতো এমন চরম দুর্নীতি পরায়ণ প্রতিষ্ঠানের আইনে তথাকথিত সরল বিশ্বাসের তত্ত্ব রাখা মানে দুর্নীতিকে প্ররোচনা দেয়া। খুব বেশি দিন আগে নয়, যখন সাবেক দুদক চেয়ারম্যান এই সরল বিশ্বাসের তত্ত্ব সামনে এনে ভীষণভাবে সমালোচিত হন সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছিলেন বলে। বাংলাদেশের বন্দরগুলো দেশের ব্যবসায়ীদের সঠিক সেবা দিতে পারছে না। বন্দরে জাহাজ জটের সংবাদ নিয়মিতভাবে মিডিয়াতে আসে, অথচ এর মধ্যে ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। পণ্য পরিবহন শুরু হয়ে গেছে এর মধ্যেই। নিজেদের সংকটের মধ্যে এই পরিবহনের অনুমতির ফলে যদি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষিত হতো তাহলেও একটা সান্ত্বনা ছিল। ট্যারিফ কমিশনের কোর কমিটির প্রতিবেদন অনুসারে ট্রানজিট সুবিধা পেলে রুটের ভিন্নতার উপর ভিত্তি করে পূর্ব ভারতে পণ্য পরিবহনের ক্ষেত্রে তাদের 50 থেকে 70% মতো সাশ্রয় হবে। এতটা সাশ্রয়ের বিনিময়ে ভারত কি দিচ্ছে আমাদের? মাননীয় স্পিকার, প্রতি চালানে প্রসেসিং ফি 30 টাকা, প্রতি টনের জন্য ট্রান্সশিপমেন্ট ফি 30 টাকা, নিরাপত্তা মাসুল 100 টাকা, এসকর্ট মাসুল 50 টাকা, প্রশাসনিক মাসুল 100 টাকা, প্রতি কন্টেইনারে স্ক্যানিং ফি 254 টাকা। এর বাইরে প্রযোজ্য হারে দিতে হবে ইলেকট্রিক সিলের মাসুল। সব মিলিয়ে বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ প্রতি কন্টেইনার পণ্যে মাসুল বাবদ আদায় করবে মাত্র $100, যেটাকে টাকায় কনভার্ট করলে আসে 8,000 টাকা। উল্লেখ্য, এটা 37 বছর আগে 1986 সালে নির্ধারণ করা হয়েছিল। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, দেশের সড়ক ব্যবহার করবার জন্য কোনো মাসুল দিতে হবে না ভারতকে। প্রতি টন পণ্য পরিবহনে কিলোমিটার প্রতি 4.25 টাকা চার্জ আদায়ের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সরকার প্রস্তাব করে কিলোমিটার প্রতি এর অর্ধেক 2 টাকা 10 পয়সা। কিন্তু এই সামান্য টাকা দিতেও রাজি হয়নি আমাদের প্রতিবেশী দেশ। এখানেই শেষ নয়, বন্দরে আমদানি কন্টেইনার রাখায় স্থানীয়রা 4 দিন পর্যন্ত ফ্রি থাকার সুযোগ পায়, যদিও ভারতের আমদানিকারকদের জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে 28 দিন। বন্দর ব্যবহারে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাংলাদেশ ও ভারতের আমদানিকারকদের জন্য একই রাখা হয়েছে। এছাড়াও একই দিনে একটি বাংলাদেশি ব্যবসায়ীর পণ্য বোঝাই জাহাজ এবং ভারতের পণ্য বোঝাই জাহাজ বন্দরে এলে ভারতীয় জাহাজকে প্রায়োরিটি দিতে হবে। এইসব কারণে আমি মনে করি